আর আমার ব্যাচ গুলো হচ্ছে মানে এই ক্লাসটা আমাদের ইউনিভার্সিটি থেকেই মানে আপনাদের ইউনিভার্সিটি থেকে বলে দিয়েছে কম্বাইন ক্লাস নিতে, মানে সবার একসাথে আলাদা আলাদা করে ক্লাস না নিতে, একসাথে ক্লাস নিতে। তো এখানে হচ্ছে থার্ড ইভিনিং ট্রিপলি থার্ড ইভিনিং স্টুডেন্ট আছে, সিএসসি সেকেন্ড রেগুলার স্টুডেন্ট আছে, সিএসসি সেকেন্ড ইভিনিং এর স্টুডেন্ট আছে। সো টোটাল তিনটা ব্যাচ। তো যে কোনো কিছু ধরেন আপনি আপনার অ্যাটেন্ডেন্স দিচ্ছেন, আপনি অ্যাটেন্ডেন্স দিলে আপনি অবশ্যই এই কথাটা লিখবেন যে আপনার নেম আইডি, আর হচ্ছে আপনি সিএসসি সেকেন্ড রেগুলার, বা আপনার নেম আইডি আপনি সিএসসি সেকেন্ড ইভিনিং, বা আপনার নেম আইডি আপনি ট্রিপলি থার্ড ইভিনিং। তো এই জিনিসগুলো লিখে রাখবেন, কারণ এই জিনিসগুলো না লিখে রাখলে অসুবিধা হবে, যেহেতু এটা কম্বাইন্ড ক্লাস। আর যদি আপনি না লিখে রাখেন, দেখা যায় যে সিআর আপনার অ্যাটেন্ডেন্সটা নিতে পারতেছে না, বা সিআর কোনো কারণে বুঝতে পারতেছেন আপনি কোন ব্যাচ। ঠিক আছে? আচ্ছা, আমি আমার ক্লাসের নিয়ম কানুন ডিটেলস আজকের ক্লাসে সবকিছু বলে দিব, কিভাবে আপনার ক্লাসগুলো করবেন, কিভাবে করলে আপনাদের কাছে আমার কি এক্সপেকটেশন, আমার কাছে আপনাদের কি এক্সপেকটেশন, এই বিষয়ে আলোচনা হবে সবকিছুই। আর এটা ছাড়াও ক্লাসের কোর্স কন্টেন্ট নিয়ে আলোচনা হবে। আর আমরা কিছু দূর আগাবো অবশ্যই, ইলেকট্রনিক্স কোর্সের প্রথম দিকে কিছু বেসিক জিনিসগুলো আমরা ধরবো, বেসিক জিনিসগুলো আমরা শুরু করবো অবশ্যই। আহ, আরেকটা জিনিস সবার আগে বলে নি, আমার এই ক্লাসটা যেহেতু 11:30 থেকে 12:30, আমাদের হাতে কিন্তু সময় বেশি থাকবে না, কারণ হচ্ছে 12:30টার পরে নামাজের সময় হয়ে যায়। নামাজ যদি 1:30টার দিকে শুরু হয়, তারপরে প্রিপারেশন একটা ব্যাপার আছে, এটা আমি বুঝি। সবাই নামাজ পড়ার প্রিপারেশনের ব্যাপার আছে, তো 12:30টার পর চাইলেও কিন্তু আমরা ক্লাসটা বেশি দূর টানতে পারবো না, আমাদের একদম 12:30টায় শেষ করতে হবে। তো এই কারণে আপনারা অবশ্যই সবাই সময় মতো আসবেন, একদম 11:30টায় যাতে আপনারা আসেন। না হলে 1 ঘন্টার কমে আমার ক্লাসটা খুবই কম হয়ে যাবে, আমি ক্লাসটা ঠিক মতো নিতে পারবো না, মিনিমাম 1 ঘন্টা আমার লাগবে। সো আমাদের সময় মতো শুরু করতে হবে। আজকে আমার একটু দেরি হয়েছে, আমার দেরি হওয়ার কারণটা হচ্ছে আমার কম্পিউটার আজকে অনেক হ্যাং করতেছে ফর সাম রিজন, আমি জানি না। কাজ করতে গেলে খুব আস্তে আস্তে কাজ করতে হচ্ছে, আহ, এই কারণে। আচ্ছা, আমি রেকর্ড, আপনাদের মধ্যে কেউ কি রেকর্ডিং করেন ক্লাস? স্যার আমি করতেছি, কিন্তু কারেন্ট চলে গেলে তো স্যার বিপদ। আচ্ছা, আমিও রেকর্ডিং করছি। অবশ্য আমার এত স্লো, আমি আসলে বুঝতেছি না রেকর্ডিংটা হবে কি হবে না। লেটস সি, জাস্ট এ মিনিট। মানে একটা ফাংশনে টিপ দেওয়ার পরে 10 মিনিট লাগতেছে কাজ করতে, আমি রেকর্ডারটা অন করতে গেলাম, এখন হচ্ছে অন হতেও লাগছে 2 মিনিট। স্ক্রিন অনলি, স্টার্ট রেকর্ডিং, শেয়ার। আচ্ছা, হোপফুলি রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং অন করছি। বাই এনি চান্স আমার রেকর্ডিং কাজ না করলে বা কোনো কারণে রেকর্ডিংটা ঠিক মতো না হলে, আমি আপনার কাছ থেকে হেল্প নিবো। আপনার নাম কি? আমিনুর রহমান রানা, রাইট? স্যার আমিও করতেছি স্যার। জি স্যার। আচ্ছা, আরো যদি কেউ করে থাকে খুবই ভালো। বাই এনি চান্স আমার রেকর্ডিংটা যদি কাজ না করে, আমি আপনাদের কাছ থেকে হেল্প নিব, তখন আমার রেকর্ডিংটা লাগবে। আমি ইউজুয়ালি যেটা করি, আমার রেকর্ডিং গুলো দিয়ে দিই, অনেকে ক্লাস মিস করে, অনেকে ক্লাস করতে পারে না, বিভিন্ন কারণে তারা রেকর্ডিং থেকে পরবর্তীতে উপকৃত হতে পারে। আচ্ছা, ঠিক আছে, এবার আমার ক্লাসের আমি একটু শেয়ার করি, আমার ব্যাপারে ডিটেলসও শেয়ার করছি। বুকমার্কস, ওকে। কথা বলিস না, কথা বলিস না। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ভেরি জি গুড। স্যার, দেখা যাচ্ছে। ওকে। সো ফার্স্টে আমার ব্যাপারে মনে হয় আপনারা ম্যাক্সিমামই জানেন না, আমার ত্রিপুলি ব্যাচের স্টুডেন্টরাও জানে না, কারণ হচ্ছে আমি ত্রিপুলি থার্ড ইভিনিং এ কখনো ক্লাস নিই নাই। আমার মনে হয় ত্রিপুলি ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার ক্লাস নিয়েছিল দেলোয়ার হায়দার স্যার, সার্কিটস 1 এন্ড সার্কিটস 2। আর সিএসসি যারা ত্রিপুলির কোর্স করেছে তারা কি আলফা স্যারের কাছে করেছে? সিএসসি জি তোমরা কি স্যার। আলফার জি স্যার, ওসি? আমাদের ফার্স্ট আচ্ছা, সেমিস্টারে আলফার শেষ কাছে, করাইছি। হ্যাঁ, আলফার সিএসসির কোর্সটা আলফাকেই দিছিলাম আমি, তো আমার মনে হয় আলফার কাছে করেছে সার্কিটের প্রথম কোর্সটা। আর এখন হচ্ছে আমার সাথে কোর্স।
আচ্ছা, এনিওয়ে, সো এটা হচ্ছে আমার গুগল সাইট। ঠিক আছে, আমি গুগল সাইটটা মেনটেন করার অনেকগুলো কারণ আছে। আমার মানে প্রফেশনাল লাইফ থেকে, আমার রিসার্চ থেকে শুরু করে আমার টিচিং এ এই সাইটটা আমাকে হেল্প করে। সো আমি যদি আমার ব্যাপারে কিছুটা ইন্ট্রোডাকশন দিই, এখানে হচ্ছে আমার কিছু ইন্ট্রোডাকশন দেওয়া আছে। এটা আমি আসলে ওইভাবে দিব না, আমার হচ্ছে আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি সিনিয়র লেকচারার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট আপনাদের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজে। আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমার মাস্টার্স করেছি আমি টেলিকমিউনিকেশন ওয়্যারলেস সিস্টেমে, কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে। আর আমার ব্যাচেলার্স নর্থ সাউথ থেকে করা। এখানে রিসার্চ আমার এক্সপার্টাইজ কোন কোন ফিল্ডে, আমি সাধারণত আমার রিসার্চ, আমি বেসিক্যালি আমার কাজটা হচ্ছে ওয়্যারলেস এন্ড মোবাইল কমিউনিকেশন রিলেটেড বা কমিউনিকেশন ফিল্ডে আমি মানে এক্সপার্টাইজ আমার। টেলিকমিউনিকেশন বা কমিউনিকেশন রিলেটেড কোর্সগুলো আমি করাই। তাছাড়া আমি ইলেকট্রনিক্স কোর্স করাই, এই যে আপনাদের ইলেকট্রনিক্স কোর্সটা আমি নিচ্ছি। অ্যানালগ ইলেকট্রনিক্স করাই, ডিজিটাল ইলেকট্রনিক্স করাই, ভিএলএসআই করাই, এগুলো হচ্ছে ইলেকট্রনিক্স রিলেটেড কোর্স। ইন্টারনেট অফ থিংস রিলেটেড কোর্স আমি করাই, রিনিউয়েবল এনার্জি আমি করাই। এটা হচ্ছে আমার ব্যাপারে জাস্ট ছোট একটা ইন্ট্রো। আমার ডিটেইলস এখানে আছে, অ্যাবাউট নিতে গেলে আমার রিজিউমি আছে, আমার লিঙ্কডইন প্রোফাইল আছে। আপনারা কি লিঙ্কডইন প্রোফাইল মেইনটেইন করেন সবাই? জি স্যার, আমি করি। জি স্যার, আচ্ছা, যাদের লিঙ্কডইন প্রোফাইল নাই তারা দ্রুত লিঙ্কডইন প্রোফাইলটা ওপেন করে ফেলবেন, কারণ আপনাদের জব লাইফ, আপনার সামনে যে ইভিনিং ব্যাচ হন আর রেগুলার ব্যাচ হন, আপনারা তো জবে ঢুকবেনই। আর যদি জবে ঢুকেন তাহলে এই যে লিঙ্কডইন প্রোফাইলটা কাজে লাগে। এখনো বাংলাদেশে ওইরকম লিঙ্কডইনের প্রোফাইলের চলটা হয় নাই, কিন্তু হচ্ছে, সামনে হবে। তো আমার লিঙ্কডইন প্রোফাইল আপনারা চেক করতে পারেন যদি আপনারা মনে করেন, সেটা আপনাদের ব্যাপার। এখানে রিসার্চ গেট, গুগল স্কলার, এই দুটোর নাম সম্ভবত আপনারা শুনেন নাই। এটা হচ্ছে রিসার্চ প্রোফাইল। যেহেতু আমরা টিচিং লাইনে যারা আছি, যারা একাডেমিক লাইনে আছি, তারা সবাই আমরা রিসার্চ রিলেটেড কাজে জড়িত থাকি। তো আমার রিসার্চ গেটের আলাদা প্রোফাইল আছে, গুগল স্কলার প্রোফাইল আছে। ওখানে গেলে আমার কোন কোন পেপার পাবলিশ হয়েছে, কোন কোন জার্নালে আমার কোন কোন পেপার আছে, সেগুলো সম্পর্কে দেখতে পারবেন। সিভিতে যদি এখানে আমি যদি ক্লিক দিই, তাহলে এটা অটোমেটিকলি সিভিতে চলে যাবে। প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা করে ক্লিক দিলে অটোমেটিকলি সেখানে চলে যাবে। সো আমার সিভি থেকেও যদি কারো কোনো হেল্প পেতে আপনারা যদি মনে করেন যে আপনাদের সুবিধা হবে সিভি বানাতে, সেটা আপনারা আমার সিভি থেকে হেল্পটা নিতে পারেন। ঠিক আছে, সো আমার এইখানে গুগল সাইটে মোটামুটি সব দেওয়া আছে। এই সাইট থেকে মোটামুটি আপনারা আমার ব্যাপারেও জানতে পারবেন, অনেক ব্যাপারেই আপনারা হেল্প নিতে পারবেন। ঠিক আছে, সো আচ্ছা, এটা ওপেন হতে অনেক সময় লাগে, টেকস আ লট অফ টাইম। আচ্ছা, এখানে সিভিতে আমার ডিটেইলস দেওয়া আছে, যদি কেউ মনে করেন আরো ডিটেইলস আমার ব্যাপারে জানতে চাচ্ছেন, আমার অনগোয়িং রিসার্চ কি, আমার প্রজেক্ট কি কি, আমার পাবলিশড পেপার কি কি, আমার এক্সপেরিয়েন্স কি কি ছিল, সেই ব্যাপারেও দেখতে পারেন। সো এই ব্যাপারে আমি ডিটেইলসে যাব না। এইগুলো হচ্ছে আমার প্রফেশনাল লাইফ। সো এখানে রিসার্চে, ওখানে আমার পাবলিকেশন, প্রজেক্ট, ওয়ার্কশপ, সেমিনার এটসেট্রা অনেক কিছু আছে। সো এইগুলো আসলে আপনাদের মেইন জিনিস না, এগুলো আপনাদের জাস্ট আজকে প্রথম ক্লাস হিসেবে আমার ব্যাপারে কিছু ইন্ট্রোডাকশন দেওয়া প্রয়োজন বলে আপনাদের দেখাচ্ছি। আপনাদের মেইন বিষয় হচ্ছে যে টিচিং। এই পোর্শনটা আমার গুগল সাইটের লিঙ্কটা আপনাদের আমি দিয়ে দিব। আপনারা টিচিং এ যাবেন, টিচিং এ গেলে এখানে আপনাদের এখন সামার 2021 চলছে। ঠিক আছে, সামার 2021 আমি কি কি কোর্স নিচ্ছি, কোর্স ম্যাটেরিয়ালস সবগুলো সামার 2021 আপনারা গেলে পাবেন। ঠিক আছে, এখানে এখন আমি আপডেট করি নাই, কারণ আমি এখন ম্যাটেরিয়ালস গুলো এখানে অ্যাড করি নাই। ফর এক্সাম্পল, আমি উইন্টারটা দেখাই, ম্যাটেরিয়ালস অ্যাড করলে কিরকম দেখায়। উইন্টারটা আগের সেমিস্টার, যেটা গত সেমিস্টার আপনারা করেছেন। সো উইন্টার 2021 আমি কোর্স, এই কোর্সটা নিয়েছিলাম, প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স 1। এখানে কি রেফারেন্স বুক আছে সেটা আমি দিয়ে দিয়েছিলাম। এখানে চ্যাপ্টার 1 এর নোট, চ্যাপ্টার 2 এর নোট দেওয়া আছে, সাজেশন কি সেটা দেওয়া আছে, সবকিছুই দেওয়া আছে। ঠিক আছে, স্যার এখানে জয়েন করতে চাইতেছেন। আচ্ছা, ঠিক আছে, ওকে, জয়েন হওয়ার কথা হতো। ওকে, তো আপনাদের মেইন যে সুবিধাটা হবে এই টিচিং এর মধ্যে, আপনারা ভাববেন না যে আমি আপনাদের গুগল সাইটেই, মানে আপনি আমার সব মেটেরিয়ালস গুগল সাইটে থাকবে, তার মানে আপনাদের গুগল সাইটে চোখ লাগায় বসে থাকতে হবে, এরকমও কোনো কিছু না। আমি আবারও বলতেছি, আমি আমার ম্যাটেরিয়ালস, আমার নোটিস, আপনাদের যে গ্রুপটা আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স 1 গ্রুপ যেটা আছে, যেখানে আমি নোটিসটা দিলাম আপনাদের, সেই গ্রুপে আমি যে কোনো নোটিস, যে কোনো ম্যাটেরিয়ালস সবকিছু ওই গ্রুপে আমি দিব। এটা হচ্ছে একটা। 2 নাম্বার হচ্ছে আমি সিআরদের কাছে দিব। সিআর এখানে হচ্ছে থার্ড ইভিনিং এর সিআর হচ্ছে মোস্তাফিজুর রহমান শাওন আর হচ্ছে সজীব হাওলাদার। ঠিক আছে, সজীব হাওলাদার আর মোস্তাফিজুর রহমান শাওন, এই দুজনের কাছে আমি দিব। সিএসসি সেকেন্ড রেগুলার সিআর,
একটু পরে। সিএসসি সেকেন্ড রেগুলার সিআর হচ্ছে বাঁধন কৃষ্ণা, ওর কাছে আমি দিব, ঠিক আছে। এবং সিএসসি সেকেন্ড ইভিনিং এর সিআর হচ্ছে তন্দ্রা, ঠিক আছে, ওর কাছে আমি স্লাইড দিব। সো আমি কিন্তু আমার মেসেঞ্জার গ্রুপে আমি আলাদা করে সেখানে আমার ম্যাটেরিয়ালস যা নোটস আছে সবকিছু আমি দিব, আমার নোটিশ সবকিছু দিব। আমি সিআরদের কাছে আলাদা আলাদা করে আমার ম্যাটেরিয়ালস নোটিশ সবকিছু দিব। 3 নাম্বার, আমার গুগল সাইটেও আমার নোটিশ ম্যাটেরিয়ালস সবকিছু থাকবে, ঠিক আছে। সো আপনাদের যদি কোনোভাবে আপনি আমার গ্রুপের মেসেজ মিস করে যান, আপনি সিআরদের সাথে কথা বলতে পারেন, কারণ সিআর এর কাছেও সবকিছু থাকবে। আপনি যদি সেটাও না পারেন, আমার ম্যাটেরিয়াল সিআর মানে আমার গুগল মানে মেসেঞ্জার গ্রুপ সিআর সেটাও যদি আপনি না পারেন, আমার গুগল সাইটে সবকিছু থাকছে। সো আমার ম্যাটেরিয়ালস পাওয়া বা আমার নোটিশ পাওয়া নিয়ে আপনাদের খুব বেশি চিন্তা করতে হবে না, তবে আপনাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, রিয়াজুল ইসলাম মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন, আপনি বলেন। স্যার থাক, আমি আপনার পরে এসএমএস দিব না স্যার। মানে আমাদের ওই যে ডিপার্টমেন্টে তো সিআর একজন নাই স্যার, শাওন অবশ্য আমাদের ডিপার্টমেন্টে এখন নাই। তো ওর কাছে দিলে হয়তো ও আজকে দিলে আপনি যদি আজকে দেন ও কালকে দিবে বা পরশু দিবে স্যার। সজীব হাওলাদার উনি আছেন, উনি হেল্প করতে পারবে আমার মনে হয়। আশা করি প্রবলেম হবে না। তারপরে যদি কোনো প্রবলেম হয় প্রয়োজনে আমরা সিআরও বাড়াতে পারবো, বস যারা হেল্প করতে পারবে এরকম কাউকে আমরা। স্যার ওইটার ব্যাপারেই কালকে আমি আপনাকে বলছিলাম কথা স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি প্রবলেম হয় তাহলে আমরা সজীব কি আপনি কি মোটামুটি সাউন্ড ছাড়া প্রবলেম হবে বা আপনি কি হ্যান্ডেল করতে পারবেন, কোনো প্রবলেম হবে আপনার? স্যার একজন থাকলে সাথে একটু ভালো হয়। আচ্ছা তাহলে স্যার আচ্ছা আপনি তাহলে রিয়াজুলের কাছ থেকে সাহায্য নিতে পারেন। আমার কথা হচ্ছে যে স্টুডেন্টদের যেখানে সর্বোচ্চ সুবিধা হয়, ঠিক আছে, এটাই হচ্ছে বড় কথা। স্টুডেন্টদের যদি সর্বোচ্চ সুবিধা হয় সেটাই সবচেয়ে বড় কথা। যে মানে এখানে যদি আরো দুইজনও যদি হেল্প করে আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো ইভিনিং এ আমি শাওনকে, তাহলে আমি তিনজনকেই দিব, আমি শাওনকে দিব, সজীবকে দিব এবং রিয়াজুল ইসলাম, এই তিনজনকে দিব। সিএসসি সেকেন্ড রেগুলার আমি বাঁধনকে দিব, আর হচ্ছে সেকেন্ড ইভিনিং আমি তন্দ্রাকে দিব। এই আলাদা করে আমি প্রত্যেক সিআরকে দিব, আমি গ্রুপে দিব, আমার গুগল সাইটেও থাকবে, ঠিক আছে। আচ্ছা, গুগল সাইটে থাকাটা কেন গুরুত্বপূর্ণ? আপনাদের তো আমি গ্রুপে দিলেও সিআর কে দিলে গুড এনাফ। আমি গুগল সাইটে এই কারণেই দিই, আপনাদের অনেকের অভিযোগ থাকে। অভিযোগ কিরকম থাকে যে মেসেঞ্জার গ্রুপ, যেহেতু আপনারা সাধারণত মেসেঞ্জার গ্রুপ প্রিফার করেন, আপনারা কিন্তু গুগল ক্লাসরুমও প্রিফার করেন না, আপনারা ফেসবুক গ্রুপও প্রিফার করেন, আপনারা ম্যাক্সিমাম মেসেঞ্জার গ্রুপ প্রিফার করেন। এই কারণে মেসেঞ্জার গ্রুপ রাখা। তাহলে দুইটা ক্লাস। মেসেঞ্জার গ্রুপে যেটা হয় যে আমি কোন একটা ম্যাটেরিয়ালস দিলে অনেকে লাইক দেয়, অনেকে ওকে বলে, অনেকে অনেক কিছু বলে, বা অনেকে আলোচনা করে। যদি এটা না করাটাই বেটার, আমি বলবো যে আপনাদের লাইকও দেওয়ার দরকার নেই, ওকে বলার দরকার নেই। যদি মনে হয় আপনারা আমার ওই যে আমি যেটা লিখবো সেটা আপনি একটা ইয়েস সাইন বা যে কোনো একটা ইমোশন দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো অনেকের অভিযোগ থাকে, অনেকে এরকম বলে যে স্যার আপনি একটা জিনিস দেন বা কিছু দেন, সেটা অনেক উপরে চলে যায়, সেটা আর খুঁজে পাই না। অনেকে লাইক দেয়, অনেকে এরকম লেখে, তাই এরকম খুঁজে পাই না। তো আপনাদের ম্যাটেরিয়ালস যাতে আপনারা খুঁজে পান, সবকিছু যাতে সামনে থাকে, সেই কারণে গুগল সাইটটাও মেনটেন করা। এই গুগল সাইটে গেলে আপনারা যাতে ম্যাটেরিয়ালস গুলো দেখতে পারেন। যেমন আমি যদি যাই আমার গুগল সাইটটাই, এখানে যেমন আমার এখানে চ্যাপ্টার 1 এর নোট আছে, চ্যাপ্টার 2 এর নোট আছে। আমি 45 মার্কের একটা অ্যাসেসমেন্ট নিয়েছিলাম লাস্ট সেমিস্টারে। ক্লাস সেমিস্টার কিন্তু মিড টার্ম এক্সাম হয় নাই, এরকম অ্যাসেসমেন্ট নেওয়া হয়েছিল। সেটা দেওয়া আছে, সেটা ডেটা সাজেশন দেওয়া আছে, এমনকি স্যাম্পল ক্লাসের লিঙ্কও দেওয়া আছে। এগুলো প্রত্যেকটা ক্লিক দিলে আপনি সেখানে চলে যাবেন। আমি যদি লিঙ্ক দিই, এখানে ইউটিউব লিঙ্কে নিয়ে যাবে আমাকে। আমি যদি এখানে ক্লিক দিই, আমাকে হচ্ছে ওই নোটসটাতে নিয়ে যাবে, ঠিক আছে। সো এরকম প্রত্যেকটা ক্লাসে, এমনকি আমি ফাইনাল এক্সামের লিঙ্কও এখানে দিয়ে দিই একবার। এখানে ফাইনাল এক্সামের লিঙ্ক আছে, ঠিক আছে। এক্সাম মার্কিংও এখানে দেওয়া থাকে। এক্সাম মার্কিং কিরকম দেওয়া থাকে অবশ্যই আপনাদের পোর্টালে আমি আপলোড করি। পোর্টালে আপলোড করার আগে আমি একটা রাফ করে রাখি যে আমি এইরকম মার্কস দিচ্ছি, এরকম মার্কস দিচ্ছি। সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করি যে আপনাদের মার্কস আপনি এরকম পেয়েছেন, আপনাদের কি কোনো যোগে ভুল আছে কিনা, আপনাদের মিড টার্মের মার্কসের কি কোনো সমস্যা হচ্ছে কিনা, আপনাদের ফাইনাল মার্কসের কি কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি স্টুডেন্টের কোনো সমস্যা না থাকে তখনই কিন্তু আমি পোর্টালে আপডেট করি, ঠিক আছে। এরকম না যে আমি কোনো স্টুডেন্টের সাথে ফাইনালাইজ না করে আমি আপডেট করে দিচ্ছি, এরকম না ব্যাপারটা, ঠিক আছে। এখানে ম্যাথ টিউটোরিয়ালও করা আছে, চ্যাপ্টার 1 এর ম্যাথ টিউটোরিয়াল, চ্যাপ্টার 2 এর ম্যাথ টিউটোরিয়াল, সবকিছু কিন্তু করা আছে। মানে আপনি চাইলে হচ্ছে এটাও এখন থেকেই ফলো করতে পারেন। মানে যদিও আমি সামারটা এখন আপলোড করি নাই, সামারটা আমি এখনো আপগ্রেড করি নাই, কিন্তু উইন্টার থেকেও আপনারা ফলো করতে পারেন। খুব বেশি চেঞ্জ হবে না, সামান্য কিছু চেঞ্জ হয়। আচ্ছা, এখনো পর্যন্ত আমি যা যা বললাম, কারো কি কোনো প্রবলেম আছে, বুঝতে কোনো সমস্যা বা কোনো কিছু আবছা আবছা লাগছে বা কোনো কিছু নিয়ে
কোশ্চেন আছে বা কোনো কিছু বুঝতে প্রবলেম হচ্ছে কোনো ব্যাচে, একটু কাইন্ডলি আমাকে শেয়ার করেন। স্যার আপনার গুগল সাইটের লিংকটা একটু আমাদেরকে দিয়েন গ্রুপে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, গুগল সাইটের লিঙ্কটা আমি দিবই, এটা কোনো সমস্যা না। আর কার কোনো প্রশ্ন বা কোনো সমস্যা? ধরিস না এনে কি বলতে লাগবে না। সিএসসি রা কি আছে এখানে? সিএসসি ব্যাচ গুলো সবাই, সিএসসি কারো আমি কোনো কথা শুনছি না তো? সিএসসি বাঁধন আছে? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। আর হচ্ছে সেকেন্ড ইভিনিং এর সিআর তন্দ্রা আছে? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। হ্যাঁ সো স্যার। সিএসসি কারো কোনো প্রবলেম আছে বুঝতে, কোনো সমস্যা? না স্যার। জি না স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরো একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, তো আমি অন্য টিচারের কথা বলতে পারি না, অন্য টিচার কে কিভাবে মার্কিং করে সেটা আমি জানি না। এক একজন টিচারের তাদের নিজস্ব সক্রিয়তা আছে, তারা তাদের যেটা বেটার মনে করে সেই অনুযায়ী তারা মার্কিং করে। আমার মার্কিং এর ক্ষেত্রে আমি অ্যাটেন্ডেন্সটা অনেক গুরুত্ব দিই। অ্যাটেন্ডেন্সে মার্কস আপনাদের খুব বেশি না, অ্যাটেন্ডেন্সে মার্কস আপনাদের 15 মার্কস। ঠিক আছে, অ্যাটেন্ডেন্সে 15 মার্কস। আমি যদি একটু যাই, আচ্ছা এখানে লেখা নাই অবশ্য, আচ্ছা এখানে কোনো জায়গায় লেখা নাই, আমি একটু বলি, মুখেই বলি। অ্যাটেন্ডেন্সে মার্কস হচ্ছে 15 মার্কস। অ্যাসাইনমেন্ট বা কুইজ, অ্যাসাইনমেন্টে মনে হয় 15 মার্কস, আর কুইজে হচ্ছে 15 মার্কস। এই হচ্ছে ক্লাস পারফরমেন্সের 45 মার্কস, মিড টার্ম 45 মার্কস, ফাইনাল 60 মার্কস। এটা সব সময় আপনাদের সব ব্যাচেই, মানে 3 ক্রেডিটের কোর্স, যেগুলো 3 ক্রেডিটের কোর্স আছে সব ব্যাচে এরকমই হয়। সাধারণত আমি কুইজ আর অ্যাসাইনমেন্টের জায়গায় আমি সাধারণত আমি প্রেজেন্টেশন একটা নিই, কখনো কখনো কুইজ অ্যাসাইনমেন্টও নিই। ঠিক আছে, এটা ডিপেন্ড করে, এক একটা ব্যাচে এক এক রকম ভাবে আমি নিই। সো আগের ব্যাচে আমি প্রেজেন্টেশন জাস্ট জমা নিছিলাম, আগের ব্যাচে আমি প্রেজেন্টেশন, ওরা হচ্ছে প্রেজেন্টেশন দেয় না, প্রেজেন্টেশন আমি জাস্ট জমা নিছিলাম ওদের কাছ থেকে আগের ব্যাচে। তার আগের ব্যাচে আমি আবার প্রেজেন্টেশন নিছিলাম। ঠিক আছে, আবার তারও আগের ব্যাচে আমি কুইজ অ্যাসাইনমেন্ট নিছিলাম আলাদা আলাদা করে। ঠিক আছে, সো এটা ডিপেন্ড করে কুইজ অ্যাসাইনমেন্টের ব্যাপারটা, আমি এটা এক এক সময় এক এক ভাবে নিই। তবে মিড টার্ম ফাইনাল, ওইটা মিড টার্ম 45 মার্কস, ফাইনাল 60 মার্কস, ওইভাবে হয়। ঠিক আছে, আচ্ছা অ্যাটেন্ডেন্সটা কিভাবে এফেক্ট করে আমি এটা একটু বলি। অ্যাটেন্ডেন্সটা তো 15 মার্কস আছে, সেই 15 মার্কসের চেয়ে বড় জিনিস হচ্ছে আমি একটা টেন্টেটিভ গ্রেড দেখে আপনাদের একটা, আমি গ্রেডিং করছি সেরকম একটা গ্রেড। লেটস সে আমি আপনাদের এই কোর্সটাই দেখে, প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স, গত সেমিস্টারে রেগুলার ব্যাচেরটা দেখায়। ঠিক আছে, যে কোনো কিছু ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি চলে যাবে। ঠিক আছে, অটোমেটিকলি ওই সাইট, ওই জায়গাটায় আপনারা চলে যাবে। তো প্রত্যেকটা লিংক দেওয়া আছে কিন্তু আমার। তো আমি এই গুগল সাইটের লিংকটা আপনাদের দিয়ে দিব, দেখলে আপনারা টিচিং এ, আপনারা এখানে গুগল সাইট লিংকটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে কি হচ্ছে বা কিভাবে কি আপনাদের করতে হবে। ওরকম মেনটেনও করতে হবে না, মানে আপনাদের এই গুগল সাইটটা কাজে লাগবে কিভাবে, আপনাদের কোন নোটস নামানোর ক্ষেত্রে কাজে লাগতে পারে। যদি আমি নোটস সবকিছু আমি সিআর কেও দিয়ে দিব, আমি গ্রুপেও দিয়ে দিব, তারপরও যদি মনে করেন নোটসটা আপনি পাচ্ছেন না, হঠাৎ করে মিড টার্মের নোটস পাচ্ছেন না, হঠাৎ করে ফাইনালের নোটস পাচ্ছেন না, অনেক উপরে চলে গেছে, বা সিআর কে নক করা ছাড়াই আপনি পেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আমার গুগল সাইট থেকে নিয়ে নিতে পারবেন, ওগুলো সাজানো থাকবে। আর আরো একটা ব্যাপারে হেল্প করবে যে ক্লাসের লিঙ্ক গুলো আমি গুগল সাইটে দিয়ে রাখি সবসময়, যে আজকে যেমন ক্লাস যেটা হচ্ছে সেটা লিঙ্কও গুগল সাইটে থাকবে, গুগল সাইটে দেখে নিতে পারবেন ক্লাসগুলো। ঠিক আছে, সো এই যে আগের সেমিস্টারের গ্রেড, আগের সেমিস্টার ইলেকট্রনিক্স 1 এর গ্রেড, আমি আগের সেমিস্টার সিএসসিও নিয়েছিলাম, এই যে সিএসসি প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স। ঠিক আছে, এটা আগের সেমিস্টার গ্রেড। সো আচ্ছা, এখানে আমি যদি আমার অ্যাটেন্ডেন্সটা কিভাবে হেল্প করতেছে সেটা আমি একটু বলি। এখানে লেটস সে যে কোনো ক্লাস অ্যাটেন্ড করে না, ঠিক আছে, তাকে আমি খুব একটা হেল্প করছি না। লেটস সে কিশোর অধিকারী, সে কোনো ক্লাস অ্যাটেন্ড করে নাই, চিপুলি থেকে আমি দেখছি কিশোর অধিকারী তেমন কোনো ক্লাস অ্যাটেন্ড করে নাই, তাকে আমি গ্রেড তেমন একটা বাড়াচ্ছি না, তার গ্রেড বি মাইনাস থাকছে। আর এইদিকে আমি যদি সৌরভ সতের ওরটা দেখি, ও খুব বেশি না, আমি ক্লাস টোটাল 4টা ক্লাস নিয়েছিলাম, ক্লাস নিয়েছে 4টা, মানে কি 4 দুগুণে 8টা ক্লাস আর কি, 2টা 3টা করে ক্লাস, এক একটা ক্লাস ছিল, 4টা আমি হিসাবের সুবিধার জন্য 4টা করে ঢুকছিলাম। তো সৌরভ সতের করেছি 4টার মধ্যে 2টা বা 3টা ক্লাস অ্যাটেন্ড করেছে। আমি অ্যাটেন্ডেন্সে তো ফুল মার্কস দিয়েছি, ওই মার্কসটা তো বাড়ছে, আমি আরো 11 মার্কস বাড়াইছি, 109 মার্কস ছিল, 109 থেকে 11 বাড়িয়ে দিলে 120 হয়, আর 120 হলে আপনাদের এ প্লাস হয়। তো সৌরভ সতের গ্রেড ছিল হচ্ছে এ মাইনাস থেকে তার গ্রেড এ প্লাস হয়ে গেছে, শুধুমাত্র ক্লাস অ্যাটেন্ড করার জন্য। ক্লাস অ্যাটেন্ড করছে বলে তার গ্রেডটা কিন্তু এরকম বাড়ানো হয়েছে। এদিকে আমি যদি রাকিব হোসেনের কথা দেখি, রাকিব হোসেন ক্লাস অ্যাটেন্ড করে নেয় একটাও,
রাকিব যা পাইছে আমি মোটামুটি সেরকমই রাখছি, আমি গ্রেড বাড়াই নাই, A মাইনাস A মাইনাসই আছে, ঠিক আছে। সো আপনার অ্যাটেন্ডেন্সটা আপনার গ্রেডটাকে সামনে বাড়িয়ে নেবে। মানে আমার কোর্সের ক্ষেত্রে আমি ক্লাস যদি আপনারা যদি 10টা ক্লাস নিয়ে আপনারা যদি 7টা 8টা ক্লাসে প্রেজেন্ট থাকেন, মোটামুটি আপনারা কনফার্ম থাকতে পারেন যে আপনাদের গ্রেডটা A প্লাসের নিচে নামবে না। এটা আমি এরকম বলে দিতে পারি। এটা মানে আপনারাই অ্যাচিভ করবেন, আপনারাই ওইরকম গ্রেড পাবেন। আমার ক্লাস করার পর আপনারাই ওইরকম গ্রেড পাবেন। আর যদি আপনারা নাও পান, সেই গ্রেডটা কিভাবে পাওয়া যায় বা কিভাবে পাওয়ানো যায় সেই ব্যবস্থাও সেই ব্যাপারে আমি হেল্প করতে পারবো, ঠিক আছে। সো ক্লাস অ্যাটেন্ডেন্সটা এতটাই গুরুত্বপূর্ণ। আর অন দ্য আদার হ্যান্ড যারা ক্লাস করবে না, মানে 10টা ক্লাসের মধ্যে কোনো ক্লাসই অ্যাটেন্ড করে নাই, বা লেটস সে 10টা ক্লাসের মধ্যে একটা ক্লাস অ্যাটেন্ড করছে, তাদেরকে আমি ওইভাবে হেল্প করবো না। অবভিয়াসলি দেখা যায় যে গ্রেডে ভালো করেও, মানে পরীক্ষার আগের দিন ভালো করেও দেখা যায় ভালো গ্রেড উঠাতে পারছে না। সো আমার কাছে এই কনসেপ্টটা এরকম যে যখন আমরা একটা কোর্স করি, একটা 6 মাসে একটা সাবজেক্ট করি, সেই সাবজেক্টে পরীক্ষার আগের দিন শুধু পড়াশোনা করলেই যে আমি ভালো গ্রেড তুলতে পারবো সেটাই না, আমার রেগুলারিটি একটা মেনটেন করার প্রয়োজন আছে। অবশ্যই আপনাদের প্রতিটা ক্লাস আপনি অ্যাটেন্ড করতে পারবেন না, সেটা আমি বলছি না। অনেকের অনেক রকম পার্সোনাল প্রবলেম থাকতে পারে, একটা দুটা ক্লাস মিসও হতে পারে, কিন্তু কিছুটা হলো রেগুলারিটি মেনটেন করতে হবে। 10টা ক্লাসের মধ্যে আমি 7টা 8টা অ্যাটেন্ড করবো, এটা আমি এক্সপেক্টেড মিনিমাম, যে আমি 10টা ক্লাসের মধ্যে আমার স্টুডেন্টরা 7টা 8টা ক্লাস অ্যাটেন্ড করবে। সো শুধুমাত্র পরীক্ষার আগের দিন পড়াশোনা করে আমি হাইয়েস্ট গ্রেড অ্যাচিভ করলাম এটাই কিন্তু না। ক্লাসের রেগুলারিটি মেনটেন করা বা ক্লাসগুলো করা এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো আমি এই টেন্টেটিভ গ্রেডটা আপনাদের দেখানোর কারণ বা এক্সাম মার্কিংটা আপনাদের লাস্ট সেমিস্টারে দেখানোর কারণ যে অ্যাটেন্ডেন্সটা কিভাবে আপনাদের ওভারঅল গ্রেডিং এর উপরে এফেক্ট করছে, ঠিক আছে। এটার কারণে আপনাদের এই এক্সাম মার্কিংটা আমি দেখানো। আচ্ছা, ক্লোজ করি। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে কিনা কাইন্ডলি আমাকে শেয়ার করবেন। এখনো পর্যন্ত যতটুকু দেখেছি, যতটুকু বলেছি, যা নিয়ম কানুন বলেছি, যেভাবে ফলো করবো আমরা যেভাবে বলেছি, কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানিয়ে বলবেন। স্যার স্যার, এই আমাদের ক্ষেত্রে অ্যাটেন্ডেন্স জি বলেন, একজন বলেন। স্যার তো আমরা এখানে তাহলে অ্যাটেন্ডেন্স দিয়ে দিলে হবে, আমার তো আলাদা আমার ডিপার্টমেন্ট ভাগ করে তো আর দেওয়ার দরকার নেই। এখানে অ্যাটেন্ডেন্স দিলে কি সিআর কি নিতে পারবেন অ্যাটেন্ডেন্স? এইভাবে সুবিধা হয়? সিআর এর কিভাবে সুবিধা হয় সিআর বলেন। আমরা যারা ক্লাস করি পরে আমরা আলাদা গ্রুপে স্যার আমার মতে প্রতি সিআর তার নিজের ডিপার্টমেন্ট থেকে সংগ্রহ করে তারা আপনারা দিলে তো ভালো হতো স্যার। এখানে তো সবাই অ্যাটেন্ডেন্স দিবে, ধরেন আজকে 15 জন 52 জন ছিল, তো 52 জনে স্যার সবাই দিলে খুঁজে বের করাও তো অসম্ভব হইতো। সিআরদের যেভাবে সুবিধা হয় সিআররা সেভাবে অ্যাটেন্ডেন্স দিবে। স্যার আমরা পারবো, সমস্যা নাই। স্যার এই আচ্ছা ঠিক তাহলে আছে। সবাই আপনি আমরা সিআর এর কাছে আমাদের আইডি নাম্বার গুলো দিয়ে দিলে তো স্যার আপনার কাছে দিতে পারবে। ঠিক আছে, এখানে যদি দিলে সুবিধা হয় তাহলে আপনারা এটা আলাপ করে নেন। এখানে যদি দিলে সুবিধা হয় এখানে অ্যাটেন্ডেন্স দিয়ে রাখবেন। আর যদি পরবর্তীতে সিআররা আইডি কালেক্টর আমাকে দিতে পারে সেটা আমার কোনো সমস্যা নেই, আমার এগুলোর ব্যাপারে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। সিএসসি রা কিভাবে দেয়? সিএসসি বাঁধন আর তন্দ্রা কিভাবে দেয়? তোমরা কিভাবে স্যার দাও? আমি মূলত মানে ক্লাস যে করে স্যার ওইটা স্ক্রিনশট দিয়ে রাখি এবং মানে কোন স্টুডেন্ট আইডি দিতে হয় না, আমি ওই স্ক্রিনশট দেখে ওইগুলো দিয়ে দিই আইডি গুলো। এবং স্যার এই জায়গায় আমি আপাতত স্যার যারা ক্লাস জয়েন করছে তাদের আইডি আমি অলরেডি লিখে রাখছি যে কারা কারা আচ্ছা, very জয়েন good. করছে। আর হচ্ছে ইভিনিং এর সিআর স্যার আমি স্যার তো ইভিনিং কথা বলতেছি। অ্যাটেন্ডেন্স একজন মানে সজীব বেরে বা আমারে দিলে আমি লিখে রাখছি, সমস্যা নেই। দিয়ে দিলে আমি এটাই বলছিলাম যে আমাদের যে সিআর আছে তাদের কাছে দিয়ে দিলে ঠিক একটু আছে। ভালো হয়। তো আপনারা এখানে দিয়ে রাখেন। আর সিএসসি ইভিনিং এর জি স্যার, সিএসসি ইভিনিং থেকে বলতেছি আমি। স্যার আমাদের একজন সিআর বাড়ালে ভালো হয়, কারণ আমাদের সিআর যে বর্তমানে আছেন উনি অ্যাক্টিভ, আমাদের হেল্প করেন, কিন্তু অসুবিধা হলো ওনার তো ফ্যামিলি আছে, অনেক সময় আমরা চাইলেও সরাসরি কল দিয়ে কথা বলতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের ভিতর থেকে একজন সিআর বাড়াইলে ভালো হয়, বা একজন না, সিআর। মানে আমি সিআর তো আসলে আপনাদের সিআর তো আমি নিযুক্ত করতে পারবো না। তো আপনারা যদি কেউ দায়িত্ব নিয়ে এটা করতে পারেন আমার কোনো সমস্যা নেই। আপনারা যদি একটু এই জিনিসটা একটু দায়িত্ব নিয়ে, আপনি না হয় দায়িত্ব নিয়ে আপনি এই জিনিসটা আপনি একটু দায়িত্ব নিয়ে, যে কোনো একজন দায়িত্ব নিয়ে আমার সাথে কমিউনিকেট করেন। মানে আমার কথা হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি পেলেই হলো, আমি সিআরের হাত দিয়ে পেলাম বা আপনি যদি নিজে দায়িত্ব নিয়ে আপনি দিলেন কোনো সমস্যা নেই, আমার অ্যাটেন্ডেন্সটা পেলেই হলো। বা আমার হচ্ছে আমি ম্যাটেরিয়ালস দিব, সেই ম্যাটেরিয়ালসটা আপনাদের সকল কমন স্টুডেন্টদের মাঝে পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমার, সবাইকে হেল্প করা। সো এটা যেভাবেই হোক সেভাবে করলেই হলো।
তো সিএসসির মনে হয় হচ্ছে সিআর হচ্ছে তন্দ্রা, আর হচ্ছে আপনি আমিনুর রহমান রানা, আপনারা দুজন যদি একটু কোঅপারেট করে আমাকে এই জিনিসটা হেল্প করেন তাহলে ভালো হবে। আবার ত্রিপুলের যেরকম সজীব হাওলাদার আর হচ্ছে রিয়াজুল ইসলাম, আপনারা একটু কোঅপারেট করে আমাকে এই জিনিসগুলো হেল্প করবেন। আর সিএসসি তে রেগুলার আছে বাঁধন, সো আপনিও একটু কোঅপারেট করে হেল্প করবেন। সো আই হোপ ইট উইল বি ভেরি গুড। আমার মনে হয় হেল্প হবে সবার, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, কার কোনো প্রবলেম আছে কোনো কিছু নিয়ে, কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম জি বলেন। স্যার, আজকের বিষয় নিয়ে কোনো প্রবলেম নাই আমার। না, আজকের বিষয় ছাড়া আমি ডিপার্টমেন্টাল বিষয় নিয়ে আলোচনা করবো না। এখানে অন্য ডিপার্টমেন্টের আরো স্টুডেন্ট আছে, আমরা শুধু কোর্স বিষয়ক আলোচনা করব। অন্য ডিপার্টমেন্টের আলোচনা হলে আপনি আমার কাছ থেকে আলাদা করে সময় নিয়ে আমি ওই সময় আলোচনা করবো। অন্য ডিপার্টমেন্ট না স্যার, আমার একটু রেজাল্ট নিয়ে একটু কথা ছিল। হ্যাঁ, আপনাদের সবারই রেজাল্ট নিয়ে সমস্যা, এটা তো আমি জানি। তো এটা নিয়ে আলোচনা যদি করতে হয় তাহলে ক্লাস শেষে সবাই যখন চলে যাবে তখন আমি আলাদা করে আপনাকে সময় দিতে পারবো। ক্লাসের মধ্যে আমাদের এমনিতেই সময় খুব কম, আমাদের এমনিতে 1 ঘন্টা সময়, কিছুক্ষণ পরে না আমাদের সময় কিন্তু হয়ে যাবে। তো আমাদের এমনিতে সময় কম। এখন আমরা কোনো ডিপার্টমেন্টাল বিষয়, রেজাল্ট বিষয়, রেজিস্ট্রেশন বিষয়ে, কোনো টাকা পয়সা বিষয়ে আমরা আলোচনা করতে পারবো না, ঠিক আছে? জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সো আশা করি আমার কোনো কিছু নিয়ে কারো কোনো প্রবলেম নাই। যদি প্রবলেম থাকে এখনো বলতে পারে, আমরা আরেকটু আলোচনা করতে পারবো। আছে কারো প্রবলেম? না স্যার। জি না স্যার। জি না স্যার। ওকে ওকে, ভেরি গুড। সো আমি একটু ক্লাসটা আমার শুরু করি, ইলেকট্রনিক্স 1। আচ্ছা, আমার যেহেতু এখানে আপনারা, আবার আমি আপনাদের বলতেছি যে গুগল সাইটে যাবেন, টিচিং এ যাবেন, টিচিং এ সামার 2021 এ যাবেন, এটা হচ্ছে আপনাদের কারেন্ট সেমিস্টার, ঠিক আছে? কিন্তু আমি উইন্টার 2021 এ যাচ্ছি কারণ আমার সামার 2021টা আপডেট করা হয়নি। আপডেটটা ইনশাআল্লাহ আমি আগামী 2 দিনের মধ্যে আপডেট করে ফেলবো, হোপফুলি আপনাদের সমস্যা হবে না। সো আমি উইন্টার 2021 থেকে দেখাচ্ছি। উইন্টার 2021 আগের সেমিস্টার, যেহেতু আমি কোর্সটা আগে নিছি তো আমি সেখান থেকে দেখাচ্ছি। এখানে নোটস দেওয়া আছে। চ্যাপ্টার 1 নোটস, ঠিক আছে? আচ্ছা, এই নোটসের আগে, আমার নোটসের আগে সবসময় সাজেশন দেওয়া থাকে। চ্যাপ্টার 1-এ আমার এখানে টোটাল 1 থেকে 12টা কোশ্চেন আছে। এই 12টা কোশ্চেন পড়লেই হবে, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন নাই। আপনি চাইলে অবশ্যই পড়তে পারেন, এখানে রেফারেন্স বই আছে। আমি বলতে চাচ্ছি যে আপনার পরীক্ষায় পাস করার জন্য, পরীক্ষায় ভালো মার্কসের জন্য এর বাইরে আমি কোনো কোশ্চেন দিব না। আমি স্ট্রেট ফরওয়ার্ড আপনাদের বলে দিচ্ছি যে আমি এর বাইরে কোনো কোশ্চেনই দিব না আপনাদেরকে। এই জিনিসগুলো আপনারা যাতে ভালো মতো পড়েন, ঠিক আছে? এখানে এই যে রেফারেন্স বই, ইলেকট্রনিক ডিভাইস এন্ড সার্কিট থিওরি, রবার্ট বয়েলস্টেডের বই আপনারা পড়তে পারেন, আপনারা আলাদা করে পড়তে পারেন, আপনারা বেশি পড়তে পারেন। এটা একান্তই আপনাদের ব্যাপার। আপনি বেশি পড়লে অবশ্যই বেশি জানবেন, এবং বেশি জানলে অবশ্যই ভালো, কিন্তু বেসিকটা বাদ দিয়ে না। বেসিকটা অবশ্যই বাদ দিয়ে না, বেসিকটা পড়ার পরে আপনি বেশি জানবেন, ঠিক আছে? আপনাদের পড়াশোনা করতে গেলে স্মার্টলি পড়াশোনা করতে হবে। আপনারা যদি একদম একটা সাবজেক্টে অনেক সময় দেন, অন্য সাবজেক্ট সময় কম দেন, সেভাবে কিন্তু হবে না। তো বেসিক যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো নিয়ে আমার নোটস করা। তো আমার নোটসটা ফলো করতে হবে। নোটসের বাইরে, আমি আবার বলছি, নোটসের বাইরে আমি একটা কোশ্চেনও দিব না, নোটসের মধ্যে থেকে সব কোশ্চেন আসবে, তুমি নোটসটা ফলো করবেন, ঠিক আছে? এখানে থিওরিটিক্যাল কোশ্চেন আছে 12টা, টোটাল 12টা কোশ্চেন এই চ্যাপ্টারে। আর ম্যাথ আছে 4টা, ঠিক আছে? সো ম্যাথের ক্ষেত্রে আমি কি করি? ম্যাথের ক্ষেত্রে আমি এভাবে পিডিএফ দেখায় আপনাদেরকে পড়াই না। ম্যাথের ক্ষেত্রে আমার ইউটিউব টিউটোরিয়াল থাকে, আমার অলরেডি আপনাদের ইউটিউব টিউটোরিয়াল করা আছে, আমি যেহেতু লাস্ট সেমিস্টার কোর্সে নিয়েছিলাম। সো ইউটিউব টিউটোরিয়ালে আমি ম্যাথগুলো করে দিই, ওইটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিই সাধারণত, ঠিক আছে? যখন ম্যাথ করবো তখন সেটা আমি বলে দিব, আমি চিন্তিত হওয়ার কারণ নাই। থিওরিটিক্যাল কোর্স, থিওরিটিক্যাল কোশ্চেনগুলো, যেমন থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আমি এভাবে পিডিএফ দিয়ে দেখাবো। আচ্ছা, আপনাদের কি স্লাইড দেখতে অসুবিধা হচ্ছে কারো? না স্যার। না স্যার। আচ্ছা, ওকে, ভেরি গুড। কম্পিউটার এত স্লো। আচ্ছা, সো আমি প্রথম কোশ্চেনটা আসছি। আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে ডেফিনেশন এন্ড কনসেপ্ট অফ সেমিকন্ডাক্টর, ঠিক আছে? সেমিকন্ডাক্টর কাকে বলে? আপনারা কি কেউ জানেন সেমিকন্ডাক্টর কাকে বলে? আইডিয়া আছে? বা কন্ডাক্টর কাকে বলে? পরিবাহীকে সেমিকন্ডাক্টর বলা হয়। হ্যাঁ, সেমিকন্ডাক্টর বলা হয় স্যার। অর্ধপরিবাহী, রাইট? জি স্যার। কন্ডাক্টর এবং ইনসুলেটর মাঝামাঝি যে পরিবেশ আছে, কন্ডাক্টর এবং ইনসুলেটর মাঝামাঝি কন্ডাক্টর। ভেরি গুড, হ্যাঁ, রাইট।
কন্ডাক্টর আর ইনসুলেটরের মাঝে মাঝে যে পরিবাহী যেটা থাকে সেটাকে আমরা সেমিকন্ডাক্টর বলি। আমরা সবাই কিন্তু এটা পড়ে আসছি, আমরা জানি সেমিকন্ডাক্টর কি। তারপরও আবার যাই, কারণ আমরা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস নিয়ে আমাদের এই কোর্সটা। কন্ডাক্টর কি, এটা তাহলে কন্ডাক্টর সেমিকন্ডাক্টর মাঝামাঝি, কন্ডাক্টর আর হচ্ছে ইনসুলেটরের মাঝামাঝি। কন্ডাক্টর কি, এটা কি কেউ জানেন? কন্ডাক্টর কি, ইনসুলেটর কি? স্যার কন্ডাক্টর হচ্ছে পরিবাহী। গুড। সো কন্ডাক্টর হচ্ছে পরিবাহী, যেটা দিয়ে কারেন্ট ফ্লো হয়, যেটা দিয়ে ইলেকট্রন ফ্লো হয়, ঠিক আছে? সেটা হচ্ছে কন্ডাক্টর। সহজ কথা, একদমই কারেন্ট ফ্লো হচ্ছে, ইলেকট্রন ফ্লো হচ্ছে, সেটা হচ্ছে পরিবাহী বা কন্ডাক্টর। পরিবাহীর ইংলিশ হচ্ছে কন্ডাক্টর, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবেন, কারেন্ট যেদিকে ফ্লো হয় ইলেকট্রন কিন্তু অপোজিট দিকে ফ্লো হয়, ঠিক আছে? এটা আপনার কিন্তু ফিজিক্সে পড়ে আসছি, তারপর আমি আবার একটু রিমাইন্ডার দিলাম। তা কন্ডাক্টর হচ্ছে পরিবাহী, যেটা দিয়ে কারেন্ট ফ্লো হয়, সহজ কথা আমি বলে দিলাম। এখন এটার এক্সাম্পল কি কি, কন্ডাক্টর কি কি আছে? আমাদের মানব দেহ একটা কন্ডাক্টর, আমাদের মানব দেহ দিয়ে কারেন্ট পরিবাহী হয়, আমরা কারেন্টের শক খাই, তো আমরা মানব দেহ একটা কন্ডাক্টর। গ্রাফাইট একটা কন্ডাক্টর, ঠিক আছে? আচ্ছা, যেটা দিয়ে কারেন্ট পরিবহন হয় না সেটা হচ্ছে ইনসুলেটর, অপরিবাহী, ঠিক আছে? ইনসুলেটর কি কি? ইনসুলেটরের উদাহরণ হচ্ছে প্লাস্টিক, পেপার, রাবার। পেপার দিয়ে কোনো বিদ্যুৎ পরিবহন হয় না, রাবার দিয়ে কোনো বিদ্যুৎ পরিবহন হয় না, প্লাস্টিক দিয়ে কোনো বিদ্যুৎ পরিবহন হয় না। সো এগুলো হচ্ছে ইনসুলেটর। সো ঠিক কন্ডাক্টর আর ইনসুলেটরের মাঝখানে যেটা থাকে সেটাকে আমরা বলি অর্ধপরিবাহী, আর সেই অর্ধপরিবাহীকে বলা হয় সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর নিয়ে আমরা কেন পড়াশোনা করছি? কারণ এই যে ইলেকট্রনিক্সটা কি? ইলেকট্রনিক্সটা হচ্ছে চিপ ডিজাইন। আমি যে আমার ল্যাপটপ আছে, আমার ধরেন কম্পিউটার আছে, বা আমার ডেস্কটপ আছে, বা আমার ফোন, অ্যান্ড্রয়েড ফোন আছে, আমার আইফোন আছে, যেটাই থাকুক, সেগুলো তো চিপ ডিজাইন করতে হয়েছে, ভিতরে তো ইলেকট্রনিক্স জিনিস আছে, ঠিক আছে? সেই ইলেকট্রনিক্স ডিজাইনটা আমরা কিভাবে করেছি, সেটার বেসিকটা কিভাবে, সেটা মানে কিভাবে চলতেছে, আমার অ্যান্ড্রয়েড ফোনটা কিভাবে কাজ করতেছে, আমি টিপ দিচ্ছি কাজ করতেছে কিভাবে। নিশ্চয়ই আমার ভিতরে তো আমি ডিভাইসে অলরেডি আমার সেট আপ করা আছে, যেটা আমি এভাবে টিপ দিলে আমি মেনু বাটনে গেলে ও এই মেনু বাটন আমাকে এভাবে নিয়ে যাচ্ছে। এভাবে নিশ্চয়ই আমার সার্কিট বা আমার এই ইলেকট্রনিক্স যে চিপ আছে সেই চিপটাকে ওইভাবে ডিজাইন কিন্তু করা আছে, ঠিক আছে? সো চিপ ডিজাইনের ক্ষেত্রে আমি পরিবাহী যেসব আছে সেটা আমি ইউজ করি না, যেটা অপরিবাহী আছে সেটা তো ইউজ করার প্রশ্ন আসে না। আমি ইউজ করি শুধুমাত্র সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী। চিপ ডিজাইনের ক্ষেত্রে আমি শুধুমাত্র সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস ইউজ করি, এর বাইরে আমি অন্য কিছু ইউজ করতে পারি না। সো এই কারণে আমরা সেমিকন্ডাক্টর নিয়ে পড়াশোনা করছি, না হলে কিন্তু আমি সেমিকন্ডাক্টর নিয়ে পড়াশোনা করতাম না, আমরা অন্য কিছু যে চিপ ডিজাইন নিয়ে যে জিনিসটা করতে হয় সেটা নিয়ে আমরা পড়াশোনা করতাম। কারো কোনো প্রবলেম আছে এখনো পর্যন্ত? না স্যার। আচ্ছা, ওকে। সো সেমিকন্ডাক্টর কি আমি জানলাম, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস কি কি আমরা জানলাম। আচ্ছা, আরেকটা জিনিস কোভ্যালেন্ট বন্ডিং। আচ্ছা, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস এখানে ইংলিশে লেখা আছে, আমি একটু বলি। সেমিকন্ডাক্টর স্পেশাল ক্লাস অফ এলিমেন্টস হ্যাভিং এ কন্ডাক্টিভিটি বিটুইন দ্যাট এ গুড কন্ডাক্টর এন্ড এন ইনসুলেটর। এই যে আপনারা যে কথাটা আপনারা আমাকে বলছেন, এখানে অনেকেই, আমি যখন জিজ্ঞেস করলাম যে সেমিকন্ডাক্টর কি, অনেকে ম্যাক্সিমাম আপনারা কিন্তু জানেন, আপনারা বলছেন যে কন্ডাক্টর আর ইনসুলেটরের মাঝখানে যেটা সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। এটা এখানে ইংলিশে বলা আছে যে এটার পরিবাহিতা কন্ডাক্টর আর ইনসুলেটরের মাঝখানে। তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন গ্যালিয়াম না, জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড, ঠিক আছে? এখানে কিছু উদাহরণ দেওয়া আছে যেগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর, যেগুলো আমরা সবচেয়ে বেশি ইউজ করি। এখানে জার্মেনিয়াম, সিলিকন আর গ্যালিয়াম আর্সেনাইড, এই তিনটা সেমিকন্ডাক্টর আমরা সবচেয়ে বেশি ইউজ করি। তার মধ্যে আমরা সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে সিলিকন সেমিকন্ডাক্টর আমরা সবচেয়ে বেশি ইউজ করি। আমরা সামনে যখন যাব তখন আমরা দেখবো যে আমরা কিভাবে সিলিকন সেমিকন্ডাক্টর জায়গায় জায়গায় ইউজ করছি, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু বলা আছে কিভাবে, এখানে কোভ্যালেন্ট বন্ডিংটা বলা আছে। আচ্ছা, কোভ্যালেন্ট বন্ডিংটা কি? কোভ্যালেন্ট বন্ডিংটা আপনারা কি সমযোজী বন্ধন পড়েছেন? কেমিস্ট্রিতে মনে হয় পড়েছেন সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, খেয়াল আছে কি? জি স্যার। আচ্ছা, কোভ্যালেন্ট বন্ডন হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনটা কি? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন, রাইট, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন সেটা হচ্ছে সমযোজী বন্ধন। তো এখানে কি হচ্ছে, রাইট, যখন কোন সেমিকন্ডাক্টরে দুইটা ইলেকট্রন শেয়ার হয় সেটাকে আমরা সমযোজী বন্ধন বলি বা কোভ্যালেন্ট বন্ডিং বলি, ঠিক আছে? সো এখানে যদি আমি দেখি শেয়ারিং অফ ইলেকট্রনস, এখানে হচ্ছে দুইটা ইলেকট্রন শেয়ার হচ্ছে, এখানে শেয়ারিং অফ ইলেকট্রনস বা দুইটা ব্যালেন্স ইলেকট্রন শেয়ার হচ্ছে। সো এই যে বন্ধন, এই যে দুইটা ইলেকট্রনের মধ্যে যে বন্ধন, এই বন্ধনটাকে কোভ্যালেন্ট বন্ডিং বলে। আমি যদি বাংলায় বলি, আর ইংলিশে ওইভাবে বলা আছে, ইংলিশটা আমি যদি বন্ডিং অফ অ্যাটমস,
স্ট্রেথেন বাই শেয়ারিং অফ ইলেকট্রনস। সো আমাদের যে অ্যাটমের মধ্যে যে বন্ধন, আমার ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ডিংটা হচ্ছে সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং। সহজ কথায় বলে দিবেন যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ডিং সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং। ঠিক আছে, কোভ্যালেন্ট বন্ডিং জানলাম। সো আমাদের প্রশ্ন সেমি 1 নাম্বার কোশ্চেন আমি জানি, 2 নাম্বার কোশ্চেন আমি জানি। এনার্জি লেভেলস, এটা কি এনার্জি লেভেলসটা কি? আচ্ছা, এনার্জি লেভেলসটা কি দেখি 2 নাম্বার কোশ্চেনে। আচ্ছা, এখানে কিছু কথা লেখা আছে, সেটা হচ্ছে চার্জ রিলেটেড, চার্জ আর হচ্ছে এনার্জি রিলেটেড। আমি যদি এনার্জিকে W দিয়ে প্রকাশ করি আর চার্জকে আমি Q দিয়ে প্রকাশ করি আর V দিয়ে আমি ভোল্টেজ প্রকাশ করছি, সো W = QV, এটা আমাদের একটা ফর্মুলা। আমি পরীক্ষায় এরকম কোশ্চেন করতে পারি, W = QV ফর্মুলাটার জন্য আমি আপনাদেরকে চার্জ বলে দিলাম, আমি আপনাদেরকে ভোল্টেজ বলে দিলাম, আমি আপনাকে বলতে পারি যে এই পার্টিকেলটা, এই বস্তুটার এনার্জি কত হতে পারে। এটা যদি চার্জ এত হয়, আমরা কিন্তু এই জিনিসগুলো করছিলাম, ওই যে আপনার ফিজিক্সে আধান পড়েছেন না, আধান, কুলম্ব আধান জি স্যার। বাংলায়, ওই জিনিসটাই। ঠিক আছে, তা এই আপনার এই চার্জ একটা বস্তুর, এই যেটা এটা এই অণুটার চার্জ হচ্ছে এইটা, এটা ভোল্টেজ এটা, সো এটা এনার্জি আমি বের করতে বলতে পারি। এখানে এরকম একটা উদাহরণ দেওয়া আছে। চার্জ তো ইউনিভার্সাল, চার্জ আমরা জানি 1.6 × 10⁻⁹ কুলম্ব, এটা ইউনিভার্সাল, মনে রাখার দরকার না, আমি দিয়ে দিব। আমি যদি কখনো অঙ্ক করতে দিই আমি দিয়ে দিব। এইগুলো নিয়ে মানে এইসব জিনিস আপনাদের মনে রাখার দরকার নেই, যেটা বেসিক, যেটা প্রয়োজনীয় জিনিস সেগুলো মনে রাখবেন। ঠিক আছে, আর ভোল্টেজ এখানে 1 ভোল্ট দেওয়া আছে, সো আমার ইন টোটাল এনার্জি হচ্ছে 1.6 × 10⁻⁹ জুল। ঠিক আছে, সো 1 ইলেকট্রোভোল্ট ইকুয়ালস টু এটা বলা যায়। ঠিক আছে, সো এরকম আমি যদি ভোল্টেজ চেঞ্জ করে দিই, এনার্জিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, বা আমি আপনাদেরকে এনার্জি দিয়ে দিলাম, আমি বললাম যে ভোল্টেজটা বের করে। ঠিক আছে, কিরকম ভোল্টেজ যাচ্ছে। ওকে, সো এরকম কোশ্চেন আসতে পারে ডিটেইলসে। আচ্ছা, সো আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে এনার্জি লেভেল। ঠিক আছে, কিছুক্ষণ আগে আমি বলতেছিলাম যে আমরা কিন্তু বলতেছিলাম যে কন্ডাক্টিভিটির উপর হচ্ছে আমাদের পরিবহন ক্ষমতার উপর আমার কিন্তু হচ্ছে নির্ভর করছে যে এইটা দিয়ে আমি ইলেকট্রনিক চিপে আমি ব্যবহার করতে পারতেছি কিনা। সেমিকন্ডাক্টর হচ্ছে একটা কন্ডাক্টর আর ইনসুলেটর মাঝখানে থাকে। ঠিক আছে, কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই জিনিসটাই বলছিলাম। ঠিক আছে, তা এখন আমি যদি একটু কন্ডাক্টরের চেহারাটা দেখি, এখানে কন্ডাক্টরের চেহারা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড, দুইটা ব্যান্ড আমি ধরে নিলাম আমাদের যে দুইটা লেয়ার আছে। ধরা যাক, আমি জাস্ট বললাম যে দুইটা লেয়ার আছে। এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড, এটার মধ্যে পার্থক্য খুব কম, একদম লাগালাগি হয়ে আছে কন্ডাক্টরের ক্ষেত্রে। ঠিক আছে, যেহেতু কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড একদম লাগালাগি অবস্থায় আছে, সেহেতু এটা দিয়ে কারেন্টটা খুব দ্রুত পরিবহন করতে পারে। কন্ডাক্টরের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতেছে, যে কোনো দুইটা ব্যান্ড আমি কল্পনা করলাম যে দুইটা ব্যান্ড আছে, একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, একটা ভ্যালেন্স ব্যান্ড, বা যে আমি জাস্ট নামটাও আমি জানলাম না, জাস্ট দুইটা ব্যান্ড আছে। এই দুইটা ব্যান্ড একটা আরেকটার সাথে ওভারল্যাপ করে বা লেগে থাকে। ঠিক আছে, তো কন্ডাক্টরের ক্ষেত্রে যেহেতু একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে, এই কারণে কিন্তু পরিবহনটা খুব সহজ হচ্ছে। ইনসুলেটরের ক্ষেত্রে আমি যদি দেখি, এখানে অনেক বড় একটা গ্যাপ আছে, এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে একটা বড় গ্যাপ আছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। ওকে, গুড। স্যার, এখানে বড় একটা গ্যাপ আছে। ঠিক আছে, এই বড় গ্যাপের কারণে কন্ডাকশন ব্যান্ড থেকে কোনো কিছু ভ্যালেন্স ব্যান্ডে যায় না, ভ্যালেন্স ব্যান্ড থেকে কোনো কিছু কন্ডাকশন ব্যান্ডে যায় না। এই গ্যাপটার কারণে কিন্তু ইনসুলেটর থেকে বিদ্যুৎ পরিবহন করা সম্ভব হয় না। ঠিক আছে, ইনসুলেটর থেকে কোনো বিদ্যুৎ পরিবহন করা যায় না, এই কারণে ইনসুলেটরকে বলা হয় অপরিবাহী। এই কারণে ইনসুলেটর বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে বা চিপ ডিজাইনে ব্যবহার করা হয় না। সো কন্ডাক্টর, ইনসুলেটর কোনোটাই কিন্তু আমার জন্য ভালো না। কন্ডাক্টরে আমি, হ্যাঁ বলো, কেউ মনে কিছু বলতে স্যার যেহেতু আমাদের ইনসুলেটরে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড এবং ব্যালেন্স ব্যান্ডের মাঝখানে যে ফরবিডেন এনার্জি গ্যাপটা আছে, হ্যাঁ রাইট, ওটা তো অনেক বড়। তো স্যার যে ইনসুলেটরে যেহেতু ফরবিডেন এনার্জি অনেক বেশি, সেই কারণে মূলত কারেন্ট প্রবাহিত হবে না। হ্যাঁ রাইট, এখানে আমার এইটাই অনেক বেশি clear হলো। এনার্জি। রাইট, আচ্ছা সোমা, আমি বলছি এখানে হচ্ছে অনেক এনার্জি লাগতেছে আমার ইনসুলেটর পর্যন্ত যেতে, অনেক এনার্জি লাগতেছে। সো এই কারণে ইনসুলেটরে কারেন্ট পরিবাহিত হবে না। আর কন্ডাক্টরের ক্ষেত্রে এনার্জিটা লাগছে না, সেই কারণে কারেন্ট পরিবহন হবে। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যেটা হয়, ইনসুলেটরের ক্ষেত্রে কিন্তু অনেক দূরত্বের কারণে এনার্জিটা বেশি লাগছে। আমি যদি একটা জিনিস বলি, আচ্ছা একটা উদাহরণ দিই, আমি বরিশালের একটা উদাহরণ দিই। লেটস সে ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ থেকে চৌমাথা যেতে আমার যেরকম দূরত্ব, আমার ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ থেকে আমার যদি রূপাতলি যাই, সেটা আমার দূরত্ব কিন্তু এক না, রাইট?
জি স্যার। দুটোর গুরুত্ব আলাদা। চৌমাথা আমার খুব কাছাকাছি, ঠিক আছে। তো চৌমাথা যেতে আমার এনার্জিও কম খরচ হচ্ছে। চৌমাথা যাওয়া আমি হেঁটে হেঁটে চৌমাথা চলে যেতে পারলাম, ইউনিভার্সিটি অফ গ্লোবাল বিজনেস আমি হেঁটে যেতে পারলাম। কিন্তু রূপাতলে আমি এরকম যেতে পারতেছি না। রূপাতলে যেতে গেলে আমার হচ্ছে আমার অনেক কষ্ট করতে হচ্ছে। তো আমার যখন এনার্জি বেশি লাগতেছে সেটা দিয়ে আমি আমার পরিবহন ক্ষমতাটা, আমি যখন এনার্জি বেশি লাগতেছে সেটা এই কারণে, এনার্জি বেশি লাগার কারণে সেটা দিয়ে কোনো বিদ্যুৎ পরিবহন হচ্ছে না। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, এনার্জি যখন কম লাগতেছে সেখান দিয়ে বিদ্যুৎ পরিবহন হচ্ছে। এখন এই কন্ডাক্টর আর ইনসুলেটর কোনোটাই কিন্তু আমার জন্য কাজের না। কন্ডাক্টর দিয়ে আমি বিদ্যুৎ পরিবহন, আমি না চাইলেও বিদ্যুৎ পরিবহন হয়ে যাচ্ছে, কারণ কন্ডাকশন ব্যান্ড আর ব্যালেন্স ব্যান্ডের মধ্যে কোনো পার্থক্য নাই। একটা আরেকটার সাথে লেগে থাকে, না চাইলেও বিদ্যুৎটা পরিবহন হয়ে যায়। সো আমি যখন কারেন্টের শক খাই, আমি কি আমার শকটা নিয়ন্ত্রণ করতে পারি? আমি কতটুকু শক খাবো বা কি খাবো আমার ক্ষমতা নাই এটা নিয়ন্ত্রণ করার। আমি কতটুকু কি হবে এটা আমি জানি না, মানে কতটুকু আমি বিদ্যুৎ পরিবহন করবো। ইনসুলেটরের ক্ষেত্রে বিদ্যুৎ পরিবহনই হয় না। এটা কন্ডাকশন ব্যান্ড আর ইনসুলেটর ব্যালেন্স ব্যান্ডের মধ্যে এত পার্থক্য যেটা বিদ্যুৎ পরিবহনই হয় না, ঠিক আছে। সো আমার মাঝখানে যেটা কন্ডাকশন ব্যান্ড আর ব্যালেন্স ব্যান্ডের মোটামুটি কিছুটা দূরত্ব, ধরা যাক আমি এটা যদি বলি চৌমাথার পরে কি বা নথুল্লাবাদ পর্যন্ত বা নথুল্লাবাদের আরো পরে যদি আমি ধরি, সেটা হয়তো আমরা হেঁটে যেতেও পারি, নাও পারি, এটা আমার একটা কন্ট্রোল আছে, ঠিক আছে। তো এই কন্ডাকশন ব্যান্ড আর ব্যালেন্স ব্যান্ডের মধ্যে যদি দূরত্ব খুব বেশি না হয়, একটা নির্দিষ্ট দূরত্ব থাকে বা মানে অল্প একটু দূরত্ব থাকে, সেই দূরত্বটা থাকলে আমরা কতটুকু চার্জ দিব বা কতটুকু কারেন্ট পরিবহন করব সেটা কন্ট্রোল করতে পারি। আর আমরা এটা কন্ট্রোল করতে পারি বলেই কিন্তু এই সেমি কন্ডাক্টর ম্যাটেরিয়ালস আমরা ইউজ করতে পারি। সেমি কন্ডাক্টর ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড আর ব্যালেন্স ব্যান্ড লাগালাগি অবস্থায়ও থাকে না, খুব বেশি দূরত্বেও থাকে না। তো কন্ডাকশন ব্যান্ড আর ব্যালেন্স ব্যান্ডের মধ্যে মোটামুটি একটা দূরত্ব যেটা থাকে সেটা আমরা কন্ট্রোল করতে পারি, যে কতটুকু ইলেকট্রন আমরা দিতে পারি, কতটুকু ইলেকট্রন আমরা দিতে পারি না, এটা আমরা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। তো এই কারণে আমরা সেমি কন্ডাক্টর ইউজ করি, ঠিক আছে। এটা হচ্ছে এনার্জি লেভেলের ব্যাপারটা, যে এনার্জি লেভেল কোনটা এনার্জি বেশি লাগছে, কোনটা এনার্জি কম লাগছে, আর কোনটা এনার্জিটা আমরা কন্ট্রোল করতে পারছি, ঠিক আছে। তো সেমি কন্ডাক্টরে যদি আমি তাকাই, আমি দেখতে পাচ্ছি যে সেমি কন্ডাক্টরে আমি কিন্তু কন্ট্রোল করতে পারছি আমি কতটুকু ইলেকট্রন প্রবাহিত হচ্ছে বা কতটুকু এনার্জি আমার দিতে হচ্ছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে ওই এনার্জি লেভেল, আমরা প্রথম লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল এগুলো নিয়ে বলা আছে। যেমন আমরা যদি নিউক্লিয়াস থেকে ইলেকট্রন চিন্তা করি, যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন চিন্তা করলে যে প্রথম লেভেল, সেকেন্ড লেভেল, যে জিনিসগুলো আমরা দেখছিলাম, যা ওটা নট ইম্পর্টেন্ট। আমার যেটা রিলেটেড বা যেটা এটার সাথে যাচ্ছে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টরটা আমি কেন ইউজ করতেছি। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালসটা আমি কন্ডাক্টরের কি সমস্যা হচ্ছে, কন্ডাক্টরের একটার সাথে আরেকটা লেগে থাকে, আমি কন্ট্রোল করতে পারি না কারেন্টটা। ইনসুলেটরে আমার তো কারেন্টই পাস করতেছে না, আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমি কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, কারো কোনো প্রবলেম আছে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন। স্যার আমরা যেহেতু কন্ডাক্টর ব্যবহার করতেছি না, কিন্তু আমরা সেমিকন্ডাক্টর ব্যবহার করতেছি, কিন্তু পরবর্তীতে দেখা যাইতেছে যে ডপিং যে আমরা করতেছি, তাহলে আমরা অতিরিক্ত কারেন্ট প্রবাহের জন্য এটা ডপিং করতেছি, তাই না? আর নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু স্যার কন্ডাক্টরে তো আমাদের কারেন্ট প্রবাহিত হচ্ছে, নিয়ন্ত্রণ করার জন্য কি কন্ডাক্টর আমরা ব্যবহার করতে পারতাম না? না, ওই যে সেমিকন্ডাক্টরের মধ্যে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল। এটা আমি একটু পরে যেতাম, যাই হোক আমি এটা আগে থেকে বলে রাখছি। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস এর মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল। সেমিকন্ডাক্টরের মধ্যে যে ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল আছে সেটা নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি না, কারণ সেটা আমরা ডোপিং প্রসেসের মাধ্যমে কন্ট্রোল করতে পারি না। এক্সট্রিনসিক ম্যাটেরিয়ালটা নিয়ে শুধু আমরা কাজ করি, যেটা ডোপিং প্রসেসের মধ্যে আমরা ফেলাতে পারি বা আমরা কন্ডাক্টিভিটিটা আমাদের সুবিধা মতো চেঞ্জ করতে পারি। আর কন্ডাক্টর যেগুলো আমরা কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না, সেগুলো কিন্তু আমরা কন্ডাক্টরের কাতারে রাখছি বা কন্ডাক্টরের প্রকার ভেদের মধ্যে রাখছি, যেগুলো আমরা একদমই কন্ট্রোল করতে পারবো না বা যেটা দিয়ে আমরা কন্ট্রোল করা কোনো সম্ভব না, যে আমার এই যে ডোপিং প্রসেস বা কোনো প্রসেসে আমি অ্যাপ্লাই করতে পারতেছি না, ঠিক আছে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে স্যার? হ্যাঁ রুবেল স্যার, কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি স্যার কত %? কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি পার্সেন্টেজে প্রকাশ করা হয় না, এটার আমি জানি না এরকম কোনো ইউনিট আছে কিনা, এরকম কোনো ইউনিট আছে কিনা আমার জানা নাই। ইউনিট না স্যার, আমি স্বাভাবিক মানে বলতে চাইছি এইটা, যে মানে কন্ডাক্টর তো একটা পরিবেশ হোক বা যাই হোক, কিন্তু ওটা তো 100% মানে করতে পারে না, কিছু তো না,
কিছুটা পারে কিছুটা পারে না, এটা ডিপেন্ড করে একটা আরেকটার সাথে। যেমন আমরা যখন শক খাই বা আমরা গ্রাফাইটের মধ্যে দিয়ে কতটুকু যাবে, একটা কারেন্ট কতটুকু যাবে এটা আমার জানা নাই, গ্রাফাইটের মধ্যে কতটুকু কারেন্ট যাবে বা কতটুকু সময় ধরে যাবে, এটা ডিপেন্ড করে আপনাদের মানে আপনি ধরেন গ্রাফাইটের মধ্যে কারেন্টটা দিলেন, তা আপনি কতটুকু ভোল্টেজ দিচ্ছেন, কতটুকু কারেন্ট দিচ্ছেন, গ্রাফাইট কতটুকু নিচ্ছে, ঠিক আছে। তো এটা ডিপেন্ড করে সেটার উপর। আমরা মানব দেহে যখন শক খাই সেটার উপর কিন্তু ডিপেন্ড করে যে আমি কতটুকু কারেন্ট আমি অ্যাবজর্ব করতেছি। কেউ শকে মারাও যায়, কেউ শক খেয়ে মারা মানে জাস্ট একটা হালকা একটা টাচ খেলো, হালকা একটা শক, কিন্তু কিছু লস অবশ্যই আছে, লস তো হয়ই স্যার, কারণ প্রতিটা ধাতু লস তো কিছুটা আলাদাই তো আছে, প্রতিটা ধাতুরই আলাদা ইয়ে আছে, তো কিছুটা লস হয়। আর সেমিকন্ডাক্টরের ব্যাপারটা আছে স্যার, এটা তো কন্ট্রোলিং ডিভাইসে ব্যবহার করা হয় বেশি, কারণ এর কারেন্ট নিয়ন্ত্রণ করা যায় এবং ডোপিং করে বাড়ানো কমানো যায়, এইসব সিস্টেমের সুবিধার কারণে স্যার সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়। এটা বেসিক্যালি ইলেকট্রনিক্স এর ব্যবহার করা হয়, ইলেকট্রনিক্স চিপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইলেকট্রনিক্স চিপ, ইলেকট্রনিক্স এর ব্যাপারে আপনারা সামনে আরো অনেক কোর্স করবেন, যেমন এটা আজকে হচ্ছে প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স 1, ইলেকট্রনিক্স 2 আমরা আপনারা সামনে করবেন। সিএসসি রা অবশ্যই ইলেকট্রনিক্স 2 করবে না, সিএসসি রা ইলেকট্রনিক্স এই পর্যন্ত করবে, তবে সিএসসি রা ভিএলএসআই করবে। ভিএলএসআই ট্রিপলি সিএসসি দুইটাই হচ্ছে ভিএলএসআই করবে। ভিএলএসআই হচ্ছে ইলেকট্রনিক্স এর সেকেন্ড পার্ট, সেটা আপনারা হচ্ছে ভিএলএসআই ওইটা চিপ ডিজাইনের আরো একটা বড় পার্ট, ঠিক আছে। তো ওইটা আপনারা সামনে ওটা 5th বা 6th সেমিস্টারে করবেন, ওটা অনেক দেরি, ঠিক আছে। তো এনিওয়ে, তো আমি যে কোশ্চেনটা হচ্ছে করেছিলেন আপনি সেটা, আচ্ছা আপনার কোনো প্রবলেম আছে আর কোনো বুঝতে না স্যার প্রবলেম নাই, আমি আর কি আমার ওই কৌতূহল থেকে জিজ্ঞেস করলাম যে অবশ্যই তো প্রতিটা ডিভাইস 100% দিতে পারে না, তাইলে অবশ্যই এটা পার্সেন্টেজ হইতে পারে, সেই জন্য জিজ্ঞেস করলাম স্যার। হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকটা ডিভাইস 100% দিতে পারে না, প্রত্যেকটা ডিভাইসের এফিশিয়েন্সি ক্ষমতা একরকম থাকে, প্রত্যেকটা ডিভাইসের পরিবহন ক্ষমতাটাও একরকম থাকে, এটা একটা আলাদা, এটার একটা চার্টও আছে, আপনারা যদি গুগল করেন, আমি ওই চার্টটা আমি এই জিনিসগুলো দেখাই না, কারণ কি আমার হচ্ছে আমার কাছে মনে হয় কনসেপ্ট জানাটা ইম্পর্টেন্ট, কিন্তু কোন জিনিসটা বেশি কোন জিনিসটা কম ওটা আপনারা নিজেরা মোটামুটি জেনে নিতে পারেন, ঠিক আছে। তো এই জিনিসটা মোটামুটি আপনারা চার্ট থেকে দেখে নিতে পারেন যে পরিবহন ক্ষমতা, আপনার কন্ডাক্টিভিটি লিখে গুগলে যদি সার্চ দেন, কন্ডাক্টিভিটি অফ ডিফারেন্ট ম্যাটেরিয়ালস, এই কথাটা লিখে আপনি জাস্ট গুগলে সার্চ দেন, তাহলে আপনি কোন ম্যাটেরিয়ালসে বেশি কন্ডাক্টিভিটি এবং কোন ম্যাটেরিয়ালসে কম কন্ডাক্টিভিটি এটা আপনারা জেনে নিতে পারবেন, ঠিক আছে। ওকে, আচ্ছা, আর আরেকটা কোশ্চেন যেটা ছিল যে ওই যে আমরা কন্ডাক্ট, ওইটা আমি ব্যাক টু প্রিভিয়াস কোশ্চেন, যে কোশ্চেনটা আমাকে করা হয়েছে যে আমরা যে কন্ডাক্টর আছে সেই কন্ডাক্টরটা আমরা ডোপিং প্রসেসে কেন ব্যবহার করি না। সেই সব কন্ডাক্টরকে আমি যদি যখন 3টা ভাগে ভাগ করতেছি আমার ম্যাটেরিয়ালস গুলোকে, আমরা কন্ডাক্টর ভাগে রাখছি সেগুলো কোনোভাবেই আমি ডোপিং প্রসেস ইউজ করতে পারবো না, বা ডোপিং প্রসেসের মাধ্যমে সেসব ম্যাটেরিয়ালস আমি কোনোভাবেই ইউজ করতে পারবো না। আর সেমিকন্ডাক্টরের ভাগে আমি সেগুলোই রাখতেছি, যেগুলো আমি ডোপিং প্রসেসের মাধ্যমে ইউজ করতে পারবো। সেমিকন্ডাক্টরের মধ্যেও কিন্তু কিছু ম্যাটেরিয়ালস আছে যেটা আমি ডোপিং প্রসেসের মাধ্যমে ইউজ করতে পারবো না, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল, সেটারও আলাদা কাজ আছে, সেটা আমরা পরে দেখবো। আমরা ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা খুব একটা করবো না, কারণ এটা ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালটাও আমার ইলেকট্রনিক্সে কাজে লাগতেছে না, আমার কাজে লাগতেছে শুধুমাত্র এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল, ঠিক আছে। তো এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল সেমিকন্ডাক্টরের সেই ম্যাটেরিয়াল যেটা আমরা ডোপিং প্রসেস ইউজ করে যেটাকে আমরা কন্ডাক্টিভিটিটা পরিবর্তন করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, প্রবলেম আছে কোন বুঝতে? একটা প্রবলেম ছিল যে এটা বললো আর কি এফিসিয়েন্সি, সেই এফিসিয়েন্সির ব্যাপারটা হচ্ছে মানে আমাদের তো এনার্জি গ্যাপ যেটা যদি বেশি হয় তাহলে তো সেক্ষেত্রে সেটা ইনসুলেটর, আর যদি কম হয় সেমিকন্ডাক্টর, যেমন ইনসুলেটরের ক্ষেত্রে 1.5, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে 1 ইলেকট্রন ভোল্ট, আর কন্ডাক্টরের ক্ষেত্রে তো এটা আমার জানা নাই। তো এফিসিয়েন্সিটা কি এর উপর নির্ভর করে? না, আমি এফিসিয়েন্সির উদাহরণটা এই কারণেই দিলাম যে ওনার কোশ্চেনটা ছিল, রুবেলের কোশ্চেনটা ছিল এটাই যে আমাদের যে শরীরে বা আমাদের যে মানে কন্ডাক্টিভিটি কোনটার বেশি কোনটার কম, কোশ্চেনটা এটা ছিল, ঠিক আছে। তো কন্ডাক্টিভিটি কোনটার বেশি কোনটার কম সেটার জন্য যেরকম একটা চার্ট আছে, তো এফিসিয়েন্সির ব্যাপারটা আলাদা। আমি একটা চিপ ডিজাইনে আমি কতটুকু এফিশিয়েন্ট চিপ ডিজাইন পাবো বা কতটুকু বেশি আমি এফিশিয়েন্ট, ধরা যাক আমি একটা চিপ ধরলাম, আমার একটা চিপের মধ্যে কাজ করে 80% আর বাকি 20% কাজ করে না, ঠিক আছে। আরেকটা চিপ আমি ধরলাম যেটার মধ্যে 60% কাজ করে, বাকি কাজ করে 40% কাজ করে না। তো এফিসিয়েন্সি অনেক কিছুর উপর ডিপেন্ড করে, সেগুলো আসলে আপনাদের টপিক এই মুহূর্তে না। এফিসিয়েন্সি অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন আমি ভিএলএসআই কোর্সটা কিন্তু আমি নিই, এফিসিয়েন্সি কি টপিকের উপর ডিপেন্ড করে আমি একটু বলি। আপনাদের ফ্যাব্রিকেশন প্রসেস, ওই যে চিপের যে ফ্যাব্রিকেশন প্রসেস, চিপের যে ডিজাইন, আপনারা যদি ডিএলডি কোর্স যদি করে থাকেন, আপনাদের ওই ডিএলডি কোর্সের আপনার ডিএলডি কি করছেন আপনারা কেউ? ডিজিটাল লজিক ডিজাইন
না স্যার। আচ্ছা, আপনারা কেউ করেন নাই। ডিজিটাল লজিক ডিজাইন ওই কোর্সটাও যদি করে থাকেন, ওই কোর্সের ওই ডিজিটাল বুলিয়ান এলজেব্রা 010101 ওইটার উপর ডিপেন্ড করতে আমি যে 0 তে আমি স্যার কারেন্ট ওটা তো পাঠাবো 1 এ বাইনারি কারেন্ট না পাঠাবো। স্যার। হ্যাঁ, বাইনারি নাম্বার, ওটা হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইন, ওটা বাইনারি নাম্বার, ওটা আমি কারেন্ট পাঠাবো কি পাঠাবো না, আমার চিপের মধ্যে আমি কতটুকু কারেন্ট পাঠাবো, এইটুকু সময় আমি কারেন্ট পাঠাবো, এইটুকু সময় আমি কারেন্ট পাঠাবো না, ঠিক আছে? তো এটা অনেকটা ওইগুলোর উপর ডিপেন্ড করে যে আমার চিপের মধ্যে এফিসিয়েন্সি কতটুকু হবে, ঠিক আছে? তো বেসিক্যালি এফিসিয়েন্সি নিয়ে আমরা এই যে কোর্সে এফিসিয়েন্সি নিয়ে আমরা কথা বলবো না, কারণ এফিসিয়েন্সি নিয়ে কথা আর একটু অ্যাডভান্স লেভেলে। সো এফিসিয়েন্সি নিয়ে কথা মোটামুটি আমরা ইলেকট্রনিক্সের এই কোর্সে বলবো না, আমরা ইলেকট্রনিক্সের বেসিক জিনিসগুলো মোটামুটি কথা বলবো, যেটা ডোপিং প্রসেস হয় না এইগুলো নিয়ে কথা বলবো, বা ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস এইসব জিনিস নিয়ে আমরা বেশি থাকবো, ঠিক আছে? বাট এফিসিয়েন্সি হচ্ছে ডিফারেন্ট জিনিস। এফিসিয়েন্সির উপর ফ্যাব্রিকেশন প্রসেস, তারপর বাইনারি নাম্বারে আমার কতটুকু কারেন্ট আমি দিচ্ছি, আমি 0 তে কত কারেন্ট পাস করছি, 1 এ কত কারেন্ট পাস করছি, তারপর হচ্ছে টেস্টিং, এইসব রিলেটেড কাজগুলো আমার এফিসিয়েন্সির জন্য নির্ভর করবে চিপ ডিজাইন বা ইলেকট্রনিক্সের ক্ষেত্রে, ঠিক আছে? স্যার আপনার সাইটের লিংকটা দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, অবশ্যই আমি দিয়ে দিব, আমি আমার সাইটের লিংক দিয়ে স্যার দিব। আমরা কি অ্যাক্সেস করতে পারবো সহজেই নাকি কোনো অ্যাকাউন্ট খোলা লাগবে? না, নাথিং, জাস্ট টিপ দিলে অ্যাক্সেস করতে পারবে, যে কোনো ম্যাটেরিয়াল যে কোনো সময় যে কোনো কিছু নামানো যাবে, কোনো কিছুই করা লাগবে না, ঠিক আছে? এগুলো আমার কাজ হচ্ছে স্টুডেন্টদের যে কাজ বা স্টুডেন্টদের যে ম্যাটেরিয়ালস অ্যাক্সেস বা স্টুডেন্টদের সবকিছু যেটা সুবিধা হয় সেটা করা, ঠিক আছে? স্টুডেন্টদেরকে কঠিন করা না, স্টুডেন্টদের জিনিসপত্র হার্ড মানে স্টুডেন্টদের লাইফ ডিফিকাল্ট করা না। হ্যাঁ, ইমরান কোশ্চেন বলুন। স্যার আমাদের তো স্যার এখন অনলাইনে স্যার কম্বাইন্ড ক্লাস হয়, আর আমরা যখন স্যার সরাসরি স্যার ভার্সিটিতে ক্লাস করব স্যার, তখনও কি আমরা সবাই একসাথে ক্লাস করব? এটা আমি জানি না, এটা আমাদের ইউনিভার্সিটি থেকে যেভাবে বলবে সেভাবে করবো। আমাদের আপাতত বলছে অনলাইনে সবাইকে একসাথে ক্লাস নিতে, আমি সেটা নিচ্ছি। আর ইউনিভার্সিটি কবে খুলবে না খুলবে এটা আসলে কেউ জানে না, এটা গভর্নমেন্ট নিজেও জানে না ইউনিভার্সিটি কবে খুলবে না খুলবে। আমাদেরকে এখন যেভাবে বলছে সেভাবে আমরা নিচ্ছি, তো পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আছে কি কোনো ব্যাপারে? কোন কিছু বোঝার কোনো? না স্যার, আমাদের প্রশ্ন। আচ্ছা, ওকে ফাইন, আমি আরেকটু আগাই, আমার আসলে সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। 12:27 আর 2-3 মিনিট আছে অ্যাকচুয়ালি, আমার তেমন একটা সময় নাই। আচ্ছা, আমি একটু আগাই। আচ্ছা, এটাই দেখাচ্ছিলাম ওই যে এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল, আমি ওই কোশ্চেনের উপর বেস করে যে সেমিকন্ডাক্টর দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল। ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালটা ডোপিং প্রসেসের উপর ডিপেন্ড করে না, এক্সপেন্সিভ ম্যাটেরিয়ালটা ডোপিং প্রসেসের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আর ডোপিং প্রসেসটা কি? ডোপিং প্রসেসটা অনেকের কাছে নতুন লাগতে পারে। ডোপিং প্রসেসটা হচ্ছে কন্ডাক্টিভিটি কিভাবে আমরা পরিবর্তন করতে পারি এক্সপেরিমেন্টের জন্য, এটা হচ্ছে ডোপিং প্রসেস। এটা আমরা এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল ইউজ করি। আর এই এক্সট্রিনসিক ম্যাটেরিয়ালকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল, ঠিক আছে? এন টাইপ ম্যাটেরিয়াল কি? এন টাইপ ম্যাটেরিয়াল হচ্ছে যেটার 5টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে, সেটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল। আমরা যদি পর্যায় সারণী কি আমরা জানি? পর্যায় সারণীর ব্যাপারে আমরা পড়াশোনা করছি, আমরা তো করছি মনে হয় সবাই, না? হ্যাঁ, গ্রুপ 5-এ আমাদের যেসব মৌল আছে 5th ভ্যালেন্স ইলেকট্রন, যেমন অ্যান্টিমনি, আর্সেনিক, ফসফরাস, এইগুলো গ্রুপ 5-এ যেগুলো আছে তারা হচ্ছে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে, 5টা যাদের আছে তারা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সাম্য অবস্থা বা 4টা ইলেকট্রন সেটা অর্জন করতে পারে বা সাম্য অবস্থা অর্জন করতে পারে। এই যে এখানে যদি ছবিটা দেখাই, এখানে এই যে 1 2 3 4 4টা আছে আর একটা এক্সট্রা 5th ভ্যালেন্স ইলেকট্রন আছে এই গ্রুপগুলো। এই যেটা হচ্ছে অ্যান্টিমনিটা মনে হয় বলছে, অ্যান্টিমনির হচ্ছে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা সে দান করে দিবে, ঠিক আছে? এন টাইপের এই যে ইলেকট্রন দান করা, এটাকে বলা হয় ডোনার অ্যাটম। এই যে এই ইলেকট্রনটা যে দান করে দিচ্ছে সেটাকে বলা হয় ডোনার অ্যাটম। আর এই যে এন টাইপের যে ম্যাটেরিয়াল সেগুলো বলা হয়, সেগুলো হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল, যেগুলো 5টা ভ্যালেন্স ইলেকট্রন আছে সেগুলোকে আমরা এন টাইপ ম্যাটেরিয়াল বলি, ঠিক আছে? যেমন উদাহরণ হচ্ছে অ্যান্টিমনি, আর্সেনিক, ফসফরাস। পি টাইপ ম্যাটেরিয়াল ঠিক তার অপোজিট। পি টাইপ ম্যাটেরিয়াল কি করে? পি টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে থাকে তিনটা ভ্যালেন্স ইলেকট্রন। এন টাইপে 5টা থাকে, পি টাইপে থাকে 3টা ভ্যালেন্স ইলেকট্রন। তিনটা কি? বোরন, গ্যালিয়াম, ইন্ডিয়াম। এটা হচ্ছে উদাহরণ পি টাইপ ম্যাটেরিয়ালের। এদের হচ্ছে 3টা করে ভ্যালেন্স ইলেকট্রন থাকে, এরা হচ্ছে একটা করে গ্রহণ করে। এই যে অ্যান্টিমনি যেরকম একটা দান করছে, হ্যাঁ বল। স্যার অ্যালুমিনিয়ামে তো 3টা থাকে। হ্যাঁ, অ্যালুমিনিয়াম আছে। তাহলে গ্যালিয়াম, ইন্ডিয়াম। হ্যাঁ, গ্যালিয়াম, ইন্ডিয়াম। গ্রুপ 3 এর যেগুলো আছে, মানে সোজা কথা আমি এখানে পি টাইপ হচ্ছে গ্রুপ 3 এর যেগুলো আছে, গ্রুপ 3 তে যেগুলো আছে, গ্রুপ 3
সবগুলো হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল। ওকে, গ্রুপ 3 তে এই যে গ্যালিয়াম ইন্ডিয়াম বাদে কিন্তু আরো অনেকগুলো মৌল আছে যেগুলো আমি লিখি নাই, কিন্তু সেগুলো সবকিছুই হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল আমার। ক্লিয়ার? শুধুমাত্র গ্রুপ 3 ক্ষেত্রেই মানে হবে, অন্য হ্যাঁ, শুধুমাত্র গ্রুপ 3 এর ক্ষেত্রেই পি টাইপ ম্যাটেরিয়াল, আর গ্রুপ 5 এরটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল। ঠিক আছে, 5 এর যেটা গ্রুপ সেটা হচ্ছে একটা দিয়ে দিবে, এই কারণে তাদেরকে ডোনার অ্যাটম বলে, একটা ইলেকট্রন দান করে দেয়। আর গ্রুপ 3 এর যেটা সেটা হচ্ছে একটা ইলেকট্রন, ওই যে ডোনার অ্যাটম যেটা দান করে দিচ্ছে সেটা গ্রহণ করে নিচ্ছে, সেই কারণে তাদেরকে অ্যাকসেপ্টর অ্যাটম বলা হয়। ঠিক আছে, প্রবলেম আছে সোমা? না স্যার, আর কোনো প্রবলেম নেই। আচ্ছা, ওকে। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? আমরা কি এন টাইপ ম্যাটেরিয়াল আর পি টাইপ ম্যাটেরিয়াল, ডোনার অ্যাটম অ্যাকসেপ্টর অ্যাটম বুঝতে পেরেছি আমরা? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। এই কোশ্চেনগুলো আসে, এন টাইপ ম্যাটেরিয়াল, পি টাইপ ম্যাটেরিয়াল, ডোনার অ্যাটম, অ্যাকসেপ্টর অ্যাটম। এই কোশ্চেনগুলো খুবই সহজ, একদমই সহজ, কিন্তু কোশ্চেনগুলো আসেও এক্সামে, তো আপনারা এই জিনিসগুলো একটু দেখে নেবেন সবাই। আর মেজরিটি ক্যারিয়ার, মাইনরিটি ক্যারিয়ার নেক্সট ক্লাসে দেখাবো, আজকে আর তেমন একটা সময় নেই। এই পর্যন্ত আমি দেখালাম। তো আমি বেসিক্যালি আমি 1 2 3 কমপ্লিট করছি, প্রথম 3টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা মেজরিটি মাইনরিটি ক্যারিয়ার একটু দেখবো, নো অ্যাপ্লাইড বায়াস, রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস কন্ডিশন দেখবো, শর্টলিস্ট ইকুয়েশন এটসেট্রা, আরো বেশি ডিটেইলসে যাব। আজকে তাহলে এই পর্যন্তই। আমাদের ক্লাস সবসময় 11:30টার সময় হবে, এবং সবাই কিন্তু 11:30টার সময় আসবেন, কারণ আমরা দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু সময় থাকে না বেশি, আমাদের সময় কিন্তু হয়ে যায়, এখন আমাদের সময় হয়ে গেছে অলমোস্ট। সো সবাই 11:30 একদম এক্সাক্ট 11:30 থাকার চেষ্টা করবেন। ঠিক আছে? আচ্ছা, অ্যাটেন্ডেন্স গুলো শেয়ার একটু কাইন্ডলি আমাকে কাইন্ডলি দিয়ে দিতে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি ইনবক্সে দিতেছি। ওকে, ভেরি গুড। আর আসসালামু আলাইকুম স্যার, আমি দিতে আছি স্যার, আপনার ওকে, থ্যাংক ইউ। সিএসসি ইভিনিং এর শেয়ারও আমাকে একটু কাইন্ডলি দিয়ে দিন, ইভিনিং এ বা যে দায়িত্বপ্রাপ্ত আছে আমাকে একটু কাইন্ডলি দিয়ে দিন। আসসালামু আলাইকুম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমার ক্লাসে রেকর্ডিং থাকবে, আমি আর ডিটেইলস আমার যে কোনো নোটিস আমার ক্লাসে দেওয়া হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আজকে ক্লাস এই পর্যন্ত।